প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করা যায়। তো প্রথমে দেখো, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং প্রশ্নটা আছে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যা যা দরকার সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। দেখো, আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমে আছে অবিচ্ছিন্ন শ্রেণী। প্রথমে দরকার অবিচ্ছিন্ন শ্রেণী, এরপর দরকার হচ্ছে গণসংখ্যা। তো আমরা ইতোপূর্বে যতগুলো সারণী করেছি সবগুলোতে জেনেছি যে প্রত্যেকটা সারণীতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রয়োজন, সে যে কোনো সারণী হোক। তাহলে আমরা বেসিক মোডে যদি যাই তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির পাশাপাশি গণসংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের নতুন যে কলামটা যোগ হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা অঙ্কন করতে হবে তাতে 3টা কলাম হবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা এবং একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এবং সারি হবে হচ্ছে তোমার এখানে যতগুলো কলাম আছে ততগুলো। তো এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম আছে। আমাদের প্রদত্ত বিন্যস্ত বত্ততে 7টা কলাম আছে। তার মানে আমার আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা প্রয়োজন সেখানে 7টা সারি করতে হবে। এই জন্য দেখো, আমরা 7টা সারি কিন্তু করে ফেলেছি, এটা তো করে রেখেছি আমরা। এই দেখো 7টা সারি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর যেহেতু একটু আগেই জেনেছি আমাদের কলাম হবে 3টা, একটা শ্রেণীব্যাপ্তির কলাম, একটা গণসংখ্যার কলাম এবং অতিরিক্ত একটা কলাম হবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এই আমরা লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণী। এখন এক্ষেত্রে আমরা কিন্তু এই যে সংখ্যাটা আছে, এই যে শ্রেণীব্যাপ্তিটা আছে, এখানে আমরা প্রকৃত নিম্নসীমা এবং প্রকৃত উচ্চসীমা ধরে করব। এখানে তুমি 40 এবং 45 লিখলেও কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে। 40 থেকে 45 লিখলেও কিন্তু এখানে অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে, কিন্তু আমরা সাধারণত প্রকৃত নিম্নসীমা এবং প্রকৃত উচ্চসীমা ধরে করব। তো প্রকৃত নিম্নসীমা লেখার জন্য আমার প্রদত্ত যে শ্রেণী নিম্নসীমা আছে এখান থেকে 0.5 মাইনাস করতে হবে, অর্থাৎ আমার যে প্রদত্ত যে শ্রেণী নিম্নসীমা দেওয়া আছে এখান থেকে 0.5 মানে হাফ বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 0.5 বা হাফ বিয়োগ করলে আসে হচ্ছে এটা। এবং শ্রেণীতে উচ্চসীমা আছে, উচ্চসীমা থেকে উচ্চসীমার সাথে আমরা 0.5 যোগ করব। তাহলে এই শ্রেণী উচ্চসীমার সাথে 0.5 যোগ করলে আসে। একইভাবে এখান থেকে যখন আমরা 0.5 বিয়োগ করব তখন আসে, এখানে যখন যোগ করব তখন হচ্ছে এই যে দেখো, এখান থেকে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমার প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা একই হবে তখনই বুঝবো যে আমার অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করা ঠিক আছে। কি বলেছি? প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা যদি একই হয় তাহলে বুঝতে হবে আমার অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করা ঠিক আছে। একইভাবে আমরা বাকিগুলো করে যাব। এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করা হয়ে গেল। এরপর আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে আমরা একটা ছক কাগজ নিব, আমরা একটা গ্রাফ পেপার নিব। আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে আমরা গ্রাফ পেপার নিব। এখানে দুটো অক্ষ আছে, একটা হচ্ছে আমার এক্স এক্স অক্ষ, এটাকে আমরা এক্স অক্ষ ধরি, এবং আরেকটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরি, এবং ও হচ্ছে মূলবিন্দু। আমরা আগেই জেনেছি যে ওয়াই অক্ষ বরাবর
আমরা যখন আয়তলেখ অঙ্কন করব অথবা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তখন ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরতে হয়, এবং অদীপ রেখা অঙ্কনের জন্য ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা ধরতে হয়। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এটা অজীব রেখা নয়, আয়তলেখ, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার একক ধরব এবং এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর একক ধরব। এইবার আমরা করব কি, আমাদের প্রথম শ্রেণীর নিম্নসীমা থেকে লেখা শুরু করব। প্রথম শ্রেণীর নিম্নসীমা থেকে লেখা শুরু করব। তাহলে প্রথম শ্রেণীর নিম্নসীমা আছে 39.5। তাহলে প্রথম শ্রেণীর নিম্নসীমা আছে 39.5। এরপর আমরা ক্রমানুযায়ী লিখে আসবো। তবে আমরা মনে রাখতে হবে আমরা প্রথমটা দিয়ে শুরু করব এবং শেষটা দিয়ে শেষ করব। তুমি প্রথমটা লিখে এদিক দিয়ে আসলেও এটা দিয়ে শেষ করতে হবে, আর এদিক দিয়ে আসলেও এটা দিয়ে শেষ করতে হবে, ফলাফল একই আসবে। আমরা দেখে দেখে লেখা শুরু করি, এটা থেকেই শুরু করি। দেখো আমরা এখানে আসছি। এবার আমাদের কথা ছিল প্রথমটা দিয়ে শুরু করব, শেষটা দিয়ে শেষ করব। এবার আমি কিন্তু এরপর এটা লিখব। ব্যাস, আমার অবিচ্ছিন্ন শ্রেণী লেখা হয়ে গেল। এবার আমার লিখতে হবে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখতে হবে। তাহলে আমার গণসংখ্যা দেখো সর্বোচ্চ গণসংখ্যা আছে 15, সর্বোচ্চ গণসংখ্যা আছে 15। তো এক্ষেত্রে আমরা সুবিধাজনক ঘরকে নিয়ে নিই। এখানে যেহেতু ঘর আছে 5টা, যেহেতু 5টা ঘর আছে, এখানে লিখবো আমরা কত 5, এখানে লিখবো 5 আর 5 10, এবং এখানে লিখবো 10 আর 5 15। এখানে তুমি আর একটা ঘর বেশি লিখতে পারো, কিন্তু যেহেতু 15 আছে সর্বোচ্চ, 15 কম লেখা যাবে না। এর বেশি লিখতে পারবা কিন্তু কম লেখা যাবে না। এইবার করব কি, দেখো আমাদের 39 থেকে 44 হাফ, 39 হাফ থেকে 44 হাফ, এই যে 39 হাফ থেকে 44 হাফ, এই শ্রেণী গণসংখ্যা হচ্ছে 8। এই শ্রেণী গণসংখ্যা হচ্ছে 8। তাহলে এখান থেকে গণসংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার 8-এ এখানে আমি একটা দাগ দেব। ওকে, দাগ দেওয়ার পরে কি হবো, পরে আছে পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 9, পরের শ্রেণী গণসংখ্যা 9। তাহলে এর পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে এসে 5 6 7 8, আর এই হচ্ছে আমার 9। তারপরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 15, তারপরের শ্রেণী গণসংখ্যা 15, তাহলে 5 তারপর 10 আর হচ্ছে 5 15। এর পরের শ্রেণী গণসংখ্যা কত 10, এর পরের শ্রেণী গণসংখ্যা এই হচ্ছে 5, এটা 5 আর এই 5 হচ্ছে 10, এই আমার 10। তারপরের শ্রেণী, এবার আমরা তার পরের শ্রেণীতে যাব। আমরা সারণী থেকে দেখে নিই। এর পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 5, এর পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 5, 1 2 3 4 5। এর পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 5, তারপরের শ্রেণী গণসংখ্যা 3, তারপরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 1 1 2 3। দেখো আমার কিন্তু শেষ লাইনে মিলে গেছে। এবার করব কি, আমরা এগুলো সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে নিব। এগুলো সুন্দর করে আমরা এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব। তবে তোমাকে প্রত্যেকটাতে এইভাবে দাগ টানতে হবে, প্রত্যেকটাতে এইভাবে দাগ টেনে দেখাতে হবে। এবার অনেকে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেয়, তোমরাও ইচ্ছা করলে করতে পারো, তবে এটা বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য অনেকে এই ধরনের ডিজাইন করে। ডিজাইন করে যদি সময়ের সাথে তুমি তাল মিলাতে পারো তাহলে তুমিও ডিজাইন করে দিতে পারো, এটা অনেক সুন্দর দেখায়। এই হচ্ছে আমাদের প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন। এখন আয়তলেখ যখন আমাদের অঙ্কন করা হয়ে যাবে তখন অবশ্যই বর্ণনা লিখতে হবে, ঠিক আছে? যখন তোমাদের আয়তলেখ অঙ্কন হয়ে যাবে তখন অবশ্যই এটার বর্ণনা লিখতে হবে। তো দেখো আমরা এখন আয়তলেখের বর্ণনা লিখব। বর্ণনা লেখার জন্য আমরা আগে একটা ফরম্যাট রেডি করে রেখেছি, আমরা সেই ফরম্যাটটা এখন দেখব।
আচ্ছা দেখো এখানে বর্ণনা লেখা আছে, লিখেছি কি আয়তলেখের বর্ণনা, সব কাগজে এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ ও মূলবিন্দু। এটা কিন্তু আমরা আগেই জানি বা আমরা গ্রাফ করার সময় কিন্তু দেখিয়েছিলাম যে গ্রাফ পেপার যখন আমরা করব তখন এই এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ ধরতে হয় এবং এই ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু ধরেছিলাম আমরা। এরপরে কি লিখছি, এরপর লিখতে থাকবো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে লিখছিলাম আমরা, দেখো এক্স অক্ষ বরাবর কি লিখছিলাম, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখছিলাম এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জন্য, এবং ওয়াই অক্ষ বরাবর কি আমরা এই দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা গণসংখ্যা ধরেছিলাম, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জন্য সুবিধাজনক ঘরকে একক ধরি, এখানে তোমরা লিখে দিতে পারো যে ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান এক একক, এবং হ্যাঁ এভাবে তোমরা লিখে দিতে পারো। তবে যদি তোমার কাছে জটিল মনে হয় সেক্ষেত্রে তোমরা টেকনিক্যালি এটাকে এভাবে উপস্থাপন করতে পারো, গণসংখ্যার জন্য সুবিধাজনক ঘরকে একক ধরি। এই সুবিধাজনক কথাটি তোমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের উদাহরণে উল্লেখ করা আছে, সুতরাং তোমরা যদি টেকনিক্যালি সুবিধাজনক কথাটি ব্যবহার করো সেক্ষেত্রে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সুবিধাজনক ঘরকে একক ধরে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর দেখো এই যে এক্স অক্ষ বরাবর যে শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ধরছিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা 39 থেকে শুরু হয়েছে। এই যে দেখো আমাদের প্রথম শ্রেণীর, এই যে প্রথম শ্রেণী, আমাদের প্রথম শ্রেণীর নিম্ন সীমা ছিল 39, এই জন্য আমাদের আয়তলেখের প্রথম শ্রেণীর নিম্ন সীমা ছিল 39। সেই কথাটা এখানে লেখা হয়েছে যে এক্স অক্ষ বরাবর শ্রেণী, এই যে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা 39 থেকে শুরু হয়েছে। তোমাদের এখানে যদি কোনো সংখ্যা পরিবর্তন হয়, এখানে যে সংখ্যাটা প্রথমে লিখবা, অর্থাৎ তোমার শ্রেণীর নিম্ন সীমার এখানে প্রথম যে সংখ্যাটা লিখবা এখানে ঠিক সেটাই লিখতে হবে এবং এখানেও ঠিক সেই সংখ্যাটাই লিখতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা 39 থেকে শুরু হয়েছে। এরপর আমরা কি লিখেছিলাম, মূলবিন্দু, এই যে মূলবিন্দু, মূলবিন্দু ও থেকে 39, মূলবিন্দু ও থেকে 39 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে, ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ব্যাস আমরা খুব সুন্দর করে একটা বর্ণনা লিখে দিলাম। এই ধরনের অনেক বর্ণনা তোমরা বিভিন্ন গাইড বইয়ে পাবে, যে কোনো একটা থেকে বেসিক তথ্যগুলো তুলে দিলেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।